কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই গল্পটা কিন্তু ভারী মজার হতে চলেছে। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবে, তাহলে মন ভর বিনোদন পাবে। হঠাৎ একদিন বাবা আমাকে বলছিল, রিমা, তুই তো বাড়িতে একলা আছিস। তোর মা অসুস্থ, ওদিকে হাসপাতালে পড়ে আছে, কিন্তু তোর মা আমাকে বলছিল তোকে দেখতে চাই। তখন বাবাকে আমি বললাম, বাবা, আসলে আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমি ফিরে আছি। তুমি চিন্তা করো না, আমি আজকেই যাব বিকেল টাইমে। বাবা বলল, তাহলে আমি অফিস থেকে ফিরে আসি। তারপরে বাবার সাথে আমি আর বাবা একসাথে মাকে হাসপাতালে দেখতে গেলাম। অবশ্যই মায়ের পাশে আমার চাচি খালার সবাই ছিল। তারপরে ডাক্তার রিলিজ দিল না। 2টা রাত থাকার পরে আমার মা পরপারে চলে গেল। হঠাৎ বাবার আর আমার মধ্যে যে কৌতূহল বা যে মনের অবস্থানটা দাঁড়ালো, মনে হলো একটা সুখের ছায়া। কি করব? বাবার আমি একটা মাত্র মেয়ে, বাবা আর কোনো সন্তান আইডি ছিল না। আমার বাবাটা বেশ ভালোই ছিল, তার চলাফেরার স্টাইল একটু ভিন্ন টাইপের। তারপরে বাবা আমাকে বলল, রিমা, যাহ, কি আর করার, অনেকদিন ধরে তোর মা ভুগতেছে অসুস্থ অবস্থায়। টাকা পয়সা তো আর আমি কোনো কৃপণতা করিনি, বেশ আমার ইনকামের টাকায় যথেষ্ট তোর মায়ের জন্য খরচ করেছি। তাকে বাঁচাইতে পারলাম না, উপরজলা তাকে নিয়ে গেল। তারপর আমার মায়ের যখন সমাধি হল, বাবাকে কিছুটা দিন পরে বলেছিলাম, বাবা, আমি একটা বিবাহযোগ্য মেয়ে, বেশ সুন্দরী আছি। আমাকে মানুষ দেখলে বিয়ের প্রপোজ করে। তাছাড়া দেখতেছি মাঝে মধ্যে বাড়িতে অনেকই মেয়েছেলেরা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার বিয়ে হয়ে গেলে তো তুমি একদম একা হয়ে যাবে, এই আটা পিঠে গেটওয়ালা বাড়ি, আর একদম তুমি একলা। তোমার সেবায়ত্ন কে করবে? তোমার চিন্তায় তো আমার বড্ড ভালো লাগে না। তখন বাবা বুঝল, রিমা, তোর মাটা জীবন থেকে চলে গেল রে। ভাবছি মনের মধ্যে কষ্ট, এই সুখটা এখন পর্যন্ত আমার মনের ভিতর থেকে যায়নি। তাছাড়া ভাবছিলাম, যদি কেউ আমার সহযোগিতা বা আমার সেবা যত্ন করার মতো কাউকে এমনি পেতাম, মানে টাকা পয়সা দিয়ে কাজের মানুষ, তাহলে আর আমি বিয়ে করতে চাইতাম না রে। তোর মা যখন আমার সাথে সংসার করত, সেই যুবতীকালে হাসতে হাসতে আমাকে বলতো, দেখ, আমি যদি কোন দিন তোমাকে ছেড়ে চলে যাই, তুমি কি একটা বিয়ে করবে? তখন আমি বলতাম, না না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আজকে সেই কথাটা আমার বারবার মনের মধ্যে উদয় হচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু বাস্তব বড় কঠিন রিমা। আজকে সংসার করে বেঁচে থাকতে হলে আমাকে যে একদম সহজ অভিনয় দরকার। কি করব? তখন আমি বললাম, বাবা, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। মায়ের কাছে তুমি কথার কথা বলছিলে তাকে খুশি করার জন্য, কিন্তু আমি তোমার এখন বিবাহযোগ্য মেয়ে, আর কদিনই বা তোমার সেবা যত্ন করব, তোমার পাশে থাক। আমাকে তো পরের বাড়ি যেতেই হবে বিয়ে শাদী করে, তখন তুমি তো বড় একলা হয়ে যাবে। বাবা তখন বল, আর কয়েকটা দিন ধৈর্য ধর, যতদিন তোর বিয়ে শাদী না দিচ্ছি, ততদিন আমি কোন কিছুই করতে পারব না। বাবা এই বলে আমার কাছ থেকে পাশ কাটিয়ে গেল। আমি শুয়ে আছি। হঠাৎ করে গভীর রাত্রে অনেক বড় হাওয়া বইছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কালো মেঘ। আমার আবার আগে পরের থেকেই, মানে মেঘ দেখলে খুব ভয় লাগতো মনের কাছে। একলা রুমে শুইতে পারতাম না। আমার মা তো আর বেঁচে নেই, পাশের রুমটাতে বাবা বোমায় থাকে। আমি ভয় করে যাব কোথায় কার কোলে মাথাটা লুকাবো। বাবার দরজায় গিয়ে ঠাট্টা করে দরজায় নক করলাম, আর বললাম, বাবা, বাবা, তুমি দরজাটা একটু খোলো তো। বাবা বললে, কি হয়েছে রিমা? এই বলে বাবার দরজাটা খুলে দিল। তখন আমি বললাম, বাবা, এই ঝড় বৃষ্টির আওয়াজ শুনলে আমার একদম একলা রুমে থাকতে ইচ্ছে করে না। মা যতদিন বেঁচে ছিল
মা থাকতে আমি মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকছি। এখন আমি কোথায় যাব আমার ভীষণ ভয় লাগছে। হয় তুমি আমার রুমে আসো, আর তা না হলে আমি তোমার এই রুম থেকে আর যাচ্ছি না, যতক্ষণ বৃষ্টি না কমছে। তখন বাবা বল, ও তাই, তাহলে সমস্যা কি? তুই এখানে শুয়ে পড়, আমি তো তোর বাবা। কি এমন হয়েছে? ওর রুমটা আটকা দিয়ে আমি আমার রুমটা একদম আটকা দিয়ে এসে বাবার রুমে না শুয়ে বাবার শিহরণায় একটু বসে থাকলাম। তখন রাত প্রায় 1:30 বা 2টো বেজে গেছে। আনুমানিক এরম কম্পন হবে, কিন্তু আধার সেজে মেঘের গর্জন, আর যেমন ভারী বৃষ্টি মুষলধারে সেটাও ছাড়ছেই না। কত রাত আর এভাবে বসে থাকব? মা হারা বাবা আমার বড় কষ্টে ওদিকে কাত পিড়ে শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে। আমি আলতো ভাবে ঠিক আমার মা যেখানটায় ঘুমাতো ওই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। বাবার এটা বুদ্ধিপূর্ণ অভ্যাস, মানে মায়ের বালিশটা তো একদিনে শূন্য ছিল, কিন্তু হামিন জর্জান্তে একটা মেয়ে, যুবতী মেয়ে, সেই বালিশে যখন ঘুম আসছি, হয়তো ঘুমের আলগা বিয়েতে আবেগে বাবা তার নিজের অজান্তে অন্ধকার রুমে মাকে ভেবে বাবা আমাকে হঠাৎ করে বুকে আলগে নিল, ভালবাসতে শুরু করছে। আমি ততক্ষণে ঘুমিয়েছিলাম, গভীর ঘুমে, বুঝতে পারছিলাম না। কিন্তু যখন মনের কাছে একটু অনুভূতি জাগল, একটু অনুভব করতে পারলাম যে যেন পাথরের মতো কি একটা আমার উপরে চেপে আছে, তখন আমি নড়ে শুতেই মনে হলো কোন মানুষের। তখন আমি ওদিকটায় কাত ফিরে একটু ঘুম থেকে জাগ্রত হওয়ার মতো করে উপগ্রহ করে আমি উঠে বসে পড়লাম হাত চড়ে। উনি বুঝতে পেরে পাশে আবার শুয়ে পড়ছে। আমি তখন হঠাৎ করে বাথরুমে চলে গেছি। দেখি সবকিছু আগের মতো আর নেই, পরিবর্তন। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। তখন চিন্তা করলাম, হয়তো আমি গভীর ঘুমে ঘুমিয়েছি, আর এটা ফুলে মিস্টেক করে হয়েছে। বাবাকে একটা সংসার করতে হলে বিয়ে করতেই হবে। আবার বাবার তো আর এমন কোন বয়স হয়নি। তাছাড়া সে সরকারি জব করে, তার চলাফেরার স্টাইল অন্যরকম। কিন্তু হয়তোবা সে ঘুমের ঘরে মনের অজান্তে। এটা আর কিছু মনে করলাম না, চুপচাপ ঝাঁক আমি ওখানে আর না শুয়ে আমি আমার রুমে চলে আসলাম। সকাল হলো। আমি রান্নাবান্না করে বাবাকে খাইয়ে দেয়া অফিসে বের করে দিলাম। আর ভাবছিলাম, এটা কেমন হলো? কি হয়ে গেল এটা? অজান্তে হোক আর না জেনেই হোক, আমি তো গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। অতক্ষণে আমার যদি চাপা কষ্ট না লাগত, আমি তো ঘুম থেকে জাগ্রত হতে পারতাম না, আর বুঝতামই না কখনো। সবই তো সর্বশান্ত হয়ে গেছে, কিছুই বাজছিল না, তবুও চুপ করে থাকলাম। ব্যাপারটা আসলে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। হঠাৎ বাবা অফিস থেকে দুপুরে লাঞ্চ ছেড়ে আমাকে ফোন করল। বল, রিমা, কি করছিস তুই এখন? বললাম, বাবা, আজকে ভীষণ অসুস্থ লাগছে। শরীরটা ভীষণ অসুস্থ, খারাপ লাগছে, মনটাও তো আজকে ভালো নেই। আজকে আমি কলেজে যাইনি, বাড়িতেই আছি। তখন বাবা বলল, ও হ্যাঁ, এটা থাকাটাই স্বাভাবিক। তখন আমাকে এই কথা বলার পরে আমি বাবাকে প্রশ্ন করলাম, বাবা এই কথা বলছে কেন? অসুস্থ থাকাটাই স্বাভাবিক? কি হয়েছিল আমার? আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আমার সবকিছু কেমন যেন একটু গরমেল মনে হচ্ছে। তখন বাবা হেসে দিয়ে বল, ও সব ঠিক হয়ে যাবে, তুই বুঝবি না। দেখতিমা, কিছু মনে করিস না, তুই বিবাহযোগ্য একটা মেয়ে। তাছাড়া তোর মা ওই বালিশে ঘুমাতো। এটা আসলে আমার সারাটা জীবনের অভ্যাস রে। আমি হঠাৎ ঘুমের ঘরে ওভাবেই বিহেভটা করে ফেলছি। যা হোক, কিছু মনে নিস না, আর কখনো এরকম মিস্টেক হবে না। আমি বাবার কথায় তখন স্পষ্ট হয়ে গেলাম। কি হয়েছিল? যা হোক, তারপরে বাবা অফিস থেকে বাড়িতে যখন ফিরল, বাবাকে খাওয়ায় দেওয়ার একদম শান্তশিষ্টভাবে তার পাশে গিয়ে বসলাম, আর বললাম, বাবা, অনুরোধ করছি, তুমি মায়ের শুকিয়া শোকাহত হয়ে এই সংসারে একলা একলা থেকো না। আমাকে যে কোন সময় পরের বাড়িতে যেতেই হবে, মেয়ে হয়ে জন্মেছি যখন। আর কদিন তুমি এই সংসারে আমাকে আটকে রাখবে? কিন্তু বাবা, আমি বলি কি, আমি থাকতে থাকতে একটা ভালো মেয়ের সন্ধান করো। তুমি একটা সরকারি চাকরিজীবী মেয়ে,
ছেলে একটা প্রতিষ্ঠিত, তোমার স্মরণ সংসার সবকিছু আছে তোমার। তাই বলি, তুমি এখন একটা ভালো মেয়ের সন্ধান পেলে বিয়ে করতে পারবে। তাছাড়া তোমার শ্রবণ শক্তি যৌবনকালে এখনো শেষ হয়ে যায়নি। বাবা, আমি তোমার একটা মেয়ে, আমার বয়স আর কত হয়েছে, সবাই কলেজে পড়ছি। তখন বাবা বল, এত করে যখন যেহেতু বলছিস। আচ্ছা স্যার, আমি গতকালকের ঘটনা ঘটেছে জন্য খুব দুঃখিত শরীরে। আসলে বুঝতে পারিনি, অজান্তে পুরনো অব্যস্ত। তাছাড়া ওই জায়গাটায় একটা মায়ের শূন্যস্থান যেন পূরণ হয়ে গেছিল, আমি যেন ঠিক ওইভাবেই দেখছিলাম। কিছু মনে নিস না, আমি খুব শীঘ্রই বিয়ে করব রে। তারপরে যেন বাবা আমাকে শুধু আশ্বাসই দেয়। কিন্তু বাবা কখনো বিয়ে করে না। এক যায় দুই যায়। বাবা আমাকে বল, রিমা আমাদের অফিসের কলিগ, আমার এক বন্ধু, তার সাথে আমার খুব গুড রিলেশন। ও আমার মতোই আজিজ সাহেব। ওনার বাড়িতে উনার মেয়ের বিয়ে। আমাদের ফ্যামিলিতে তার কেউ নেই, তবু সাপটা দাওয়াত করছে। আমি একলা কি করে সেখানে যাব? তবে যাওয়ার পর তো একটু দূরেই হবে। উনি এখানে অতীত থেকে আমাদের অফিসে ডিউটি করে, কিন্তু ওনার বাড়িতে যেতে হলে কমপক্ষে 5 ঘন্টা বাসে জানি করে যেতে হবে। উনার দেশের বাড়ি। আমি বললাম, বাবা কতদিন তাছাড়া বেড়ানো হয় না। কবে যাবে? বলবে আগামী শুক্রবারে যাব। রেডি থাকিস। আমি যেন তুই হয়েছিলাম। ঠিক শুক্রবারে বাবার সাথে বাবার বন্ধুর বাড়িতে, তার বন্ধুর মেয়ের বিয়েতে দাওয়াত খেতে গেলাম। 5 ঘন্টা বাসের জার্নি, সেখান থেকে তার দিন যেদিন ফেরত আসা যায় না, সেখানে আমাদের অতীত থাকতে হলো। কিন্তু অনেক মানুষের ভিড়ে, অনুষ্ঠানের বাড়ি, বোঝই তো বন্ধুরা, মানে রাতের ঘুমটা একটু সোজার জায়গা একটু শর্ট সঠিক হয়। এটা প্রত্যেক ফ্যামিলিতে একই রকম সমস্যা ধারণ করে। তারপরে বাবার বন্ধু আমাদের বল, যে বাবাকে বলছিলাম সেটা আমি শুনতে পারলাম। দেখ বন্ধু, আমাদের দোতলায় যে ফ্রি রুমটা আছে, তুই আমার একদম অন্য গেস্টের মতো না, একদম আমার পার্সোনালি। বলে কি, মেয়ে যেটা আছে, তোরা তো বাবা মেয়ে, ওই রুমটাতে একটু গিয়ে ঘুমা নাকি? কোন প্রবলেম আছে নাকি মেয়ের অন্য কোন জায়গা করে দেব? আসলে দেখ বন্ধু, আমাদের নিকটস্থ আত্মীয়স্বজন সবাই বাড়িতে ভিড় করছে। অনেকেই আজকে আমাদের বাড়িতে থাকবে, দূর দূরান্ত থেকে যারা আসছে। কিন্তু তাদের কোথাও খাটে, কোথাও ফ্লোরে, কোথাও আর 7 জন 8 জন একসাথে ঘুমাবে। কিন্তু তোকে আর তোর মেয়েকে তো আমি যেখানে সেখানে ঘুমাইতে দিতে পারি না। তোরা তো সহজে আমাদের বাড়িতে আসিস না। তাই বলি কি, দোতলায় জাস্ট একটা রুম করা আছে রে। এখানে আমি বসে বসে পত্রিকা পড়তাম, একটু বিশ্রাম নিতাম। দোতলায় বলতে দোতলায় নামে রুম বেশি একটা করা হজনি। এখানে থাকলে কি কোন প্রবলেম আছে? তোরা বাবা মেয়ে থাকবি। বাবা বলছিল, না না, আমাদের কোনো সমস্যা নেই। তারপরে তার মেয়ের বিয়ের কাজটা যখন সম্পূর্ণ শেষে, খাওয়া দাওয়া শেষে রাত্র যখন 11টা বাজল, বাবার বন্ধু আমাদের সে দোতলায় রুমটাতে নিয়ে গেল। বল, তোরা বাবা মেয়ে 2 বোন দুজনেই এখানেই আজকে থাকটুকু ঘুমিয়ে থাক। আমি কিউসেটার সময় তোদের সময় দেব। আমি সমস্ত কাজ সেরে আসব। তখন বাবাকে বললাম, বাবা আমি আজকে তোমার পাশে এই বালিশে আমি ঘুমাবো না। আমি ফ্লোরে ঘুমাই, আর তুমি খাটের উপরে ঘুমাও। কারণ আমার খুব ভাল মনে আছে সেদিন ঝড় বৃষ্টির রাত্রে মা নেই বলে তোমার কাছে আমি একটু মাথা গুছাইতে গিয়ে বলে বলে যা করছিলে, আজকে মনে হয় সেই ভুলটা আবারও আমি করতে যাচ্ছি না। হতে পারে তোমার বদ অভ্যাস মায়ের সাথে, কিন্তু আমি একটু ফু করে ঘুমাইতে চাই বাবা। তাহলে আমি ঠিক শান্তিপূর্ণভাবে ঘুমায় পড়ব। বাবা বল, না না, এসবের কি দরকার আছে? এখানেই ঘুমায় না, মাঝখানে প্রজার কোলবালিশ দিয়ে নিচ্ছি। আর ভুল হবে না। ভুল কি প্রতিদিন হয়? আমি তো বউ বাবার কথা কিছুই শুনছিলাম না। কিন্তু বাবা নাছুর বান্দা বলছে, না না, তোর সাথে ছুট ছুট করে 2টা একটা গর্ব করতে করতে ঘুমিয়ে পড়ব। আর কদিনই বা বাবার সাথে এখানে ঘুরবি, সুযোগ পাবি না রে। রিমা, তোর যখন বিয়ে হয়ে যাবে তখন তুই পরের ছেলেকে সময় দিতে দিতে বাবার কথা মনেই থাকবে না। তখন বাবার প্রতি আমার একটু মায়া হলো। বললাম, ঠিক আছে নাও।
এই বলে আমি তার পাশে ঘুমিয়ে পড়লাম। নতুন জায়গা তো সহজে ঘুম ধরছিল না, তবে সারাদিনের গাড়ি জার্নি আর ক্লান্ত সবকিছু মিলে ঘুমের একটু ভাবও আসছিল। কিছু সময় পরে বাবাকে দেখতে পেলাম কিছু সময় আমার সাথে কথা বলতে বলতে। নাক ডাকিয়ে সে একবারে নিঠুরে পড়ে ঘুমাচ্ছে। তাকে যখন দেখলাম সে কনফার্ম ঘুমিয়ে পড়ছে, তখন আমিও চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সেদিনের মতো আবারও এই একই রকম অবস্থা। আমি গভীর ঘুমে যখন ঘুমে মনে হচ্ছে বড় আকাশটা যেন আমার উপরে চেপে আসে। হোমের আংটিতে মনে হল এমন অবস্থা কেন। পরে ছিটকি টাটকে আমি যখন আলাদা হয়ে সালভারসেট বসলাম, ঘুমটা ভাঙল। তখন ঘুম থেকে জেগে উঠে হয়তো ভাবছিলাম, এটা মনে হয় আমি স্বপ্নে দেখছিলাম। নিজেকে একটু কন্ট্রোল করার জন্য কিছু সময় বিশ্রাম নিলাম, বসলাম। তারপরে কেমন যেন নিজের মধ্যে একটা পরিবর্তন খুঁজে পাচ্ছিলাম। আমি বাথরুমে গেলাম, কিন্তু দেখি যে না, সেদিনের মতো ঠিক একই অবস্থা। আমার সবকিছু যেন একটু অন্য টাইপের পরিবর্তন। বুঝতে পারলাম, মনে হয় সে আবারও ওই সেদিনের মতো ভুল করছে। কি করব আমি? জাহাজার হয়েছে। মনের কাছে ব্রিটিশ না আসলো, আমি ওখানে শুয়ে পড়লাম। একবারও যা, পাঁচবার যা ভুল একবার হলো যা, তাও হলো। আর কি করব, মনের কাছে বুশ করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা বিদায় নিচ্ছিলাম। বাবার বন্ধু বাবাকে আর আমাকে আসতে দেবেই না সেদিন। কিন্তু বাবা বলো না রে, আমাদের বাড়িটা একদম ফাঁকা, কেউ নেই। তাছাড়া দূরের পথ, কালকে আসছি, একটা রাত তো ঠিক গেলাম, অন্যদিন আবার আসব। তুই ঠিকঠাক মতো মেহমান বিদায় করে নে। বাবার বন্ধুকে বাবা এই কথা বলে বাড়ি থেকে বিদায় নিল। আমরা আবারও বাসে চড়ে ঠিক বিকেল হয়ে গেল বাসায় ফিরতে। আমি গাড়িতে বসে গাড়ির সিটে বাবাকে আস্তে আস্তে বলছিলাম ছোট ছোট কণ্ঠে, বাবা তুমি কিন্তু আবারও মিস করছো। তখন বাবা মুচকি হিস দিয়ে বলছে, হ্যাঁ রে, এটা আমিও বুঝতে পারছি পরে, কিন্তু দেখ আমি কি করব বলতো। এমনটা হয় কেন? তুই আমার পাশে এভাবে ঘুমিয়েছিলি, আমার ঘুমের মাতালে মনে হয় যেন তোর মায়ে ঘুমিয়ে আছে। ঠিক এটা মনে করে আবেগ বর্ষে যে কি হয় আমি বুঝি না। তখন বাবাকে বললাম, আসলে বিয়ের যে কি শাক সুখ সব দালাত মনে হচ্ছে। আমি স্বপ্নের মধ্যে সবকিছু বুঝা ফেলছি, সব অনুভব করছি। বাবা, আমার বিয়ে করতে খুব ইচ্ছে করছে, তোমরা তাড়াতাড়ি পাত্রে দেখো। বাবা বলছে, না না রিমা, তোকে সহজে বিয়ে দিব না। আমি বললাম, না বাবা, তুমি যে আমাকে কেন বিয়ে দিতে যাচ্ছ না? আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝে ফেলেছি, আর নয় কোনো ভুল করা যাবে না। তাছাড়া আমি শাওয়ালিকা হয়ে গেছি, আমার আর অতটা লেখাপড়া করার ইচ্ছা নেই। তুমি যদি নতুন মা আনতে, তাহলে আমি আরও পড়াশোনা করতাম, আরও কিছুটা দিন তোমার সংসারে থাকতাম। কিন্তু একটা যুক্তি মেয়ে আমি, এভাবে একই ছাদনার তলে বাবা আমি থাকতে চাচ্ছি না। তুমি দেরি করে ফেলছ। তখন বাবা বল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। বাবার সাথে কিছুদিন বাদেই একটা সম্বন্ধ আসলো। আমি অনেক জায়গায় বলা কয়ে করছিলাম, মেয়েটা বেশ ভালোই ছিল, তবে এক ঘর ফেরত ছিল। বাবার সাথে বিয়ে হলো, সে আমার ছোট মা। বাবা যখন তার সাথে ভালোভাবে সন্ধ্যাভাবে সংসার করতে লাগে, বাবার সাথে দেখতাম প্রতিনিয়ত বাবার প্রযোজন হয়, খুব সুন্দর হাসি খুশি। আর খুব ভোরে উঠলেই স্নান করার আওয়াজ পেতাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগত। সেই বাবার কাছে একটু মাথা খুঁজতে গেলে কি আর মানে এই যে হয়, পরিবর্তনটা তো আসবেই এভাবেই। তারা যখন সুন্দরভাবে সংসার করতে লাগল, আমার বিয়ের প্রস্তাব আসলো ইঞ্জিনিয়ার ছেলে দেখে। বাবা কিছুদিন বাদে আমাকেও বিয়ে দিয়ে দিল। আমি স্বামীর সংসারে চলে গেলাম। সেখানে গিয়ে স্বামীর সাথে যখন বাসর রাতরে তার পাশে বসলাম, সেদিন যে অনুভূতিটা আমার মধ্যে আসলো, স্বামীরে মানে দাম্পত্য জীবনের স্বামীর যে সুখ হালদার। যখন গভীর রাত হল, স্বামীর রুমের লাইটটা বন্ধ করে দিল, সেদিন যেন ওই অনুভূতিটা আমার কাছে মনে হচ্ছিল সেই বৃষ্টির রাতের কথা। ঠিক এরকম একটা অনুভূতি আমি কোথা থেকে নাকি স্বপ্নের মতো থেকে পেয়েছিলাম। এত ভালো লাগছিল না
মনে হচ্ছে আগে কখনো এরকম অনুভূতি আমি কোথাও পেয়েছি। ভীষণ মনে পড়ছিল। যা হোক, স্বামীর সাথে সংসার করতে লাগলাম। বিবাহিত জীবনের যে সুখাল্লা, স্বামীর সাথে যে সুন্দরভাবে সংসার করার একটা আনন্দ, এটা আমি এখন বুঝতে পারছি। খুব ভালো লাগে আমার। যা হোক, স্বামীকে আমি খুব মন জগিয়ে চলতাম। তার সাথে ওই সংসারী শ্বশুর শাশুড়ি সবাইকে খুব খেদমত করতাম। ভালোই দিন কাটছিল আমার। মা তা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার শাশুড়িকে ঠিক আমার মায়ের স্থানে বসে ইসলাম। শাশুড়িকে খুবই শ্রদ্ধাভক্তি করতাম। মা বলে ডাকতাম যেন আমার আপনমা। সেও আমাকে ঠিক নিজের মেয়ে করে দেখত, যদিও আমি তার পুত্রবধূ। এভাবে সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, আমার জীবনে মা মরে যাওয়ার পর একটা যুবতী মেয়ে, অবিবাহিত মানে বাবার কাছে যেহেতু আমার মা-ই নেই, এই সিঙ্গেল বাবার কাছে থাকতে, এবং বাবা যতদিন বিয়ে করছিল না, এবং আমারও যতদিন বিয়ে হচ্ছিল না, সব মিলে এই সময়টাকে কিভাবে পার করেছিলাম। কতটা চিন্তা, কতটা টেনশনের মধ্যে আমার দিনটা কাটত। সব মিলে স্বামীর সংসারে এসে সুখী হলাম এবং বাবাকেও সংসারে দড়িয়ে দিলাম। এটা কেমন যেন একটা রহস্যজনক ব্যাপার ছিল আমার কাছে। আমি যেন জীবনে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছিলাম। মাঝখানে আমার লেখাপড়াটা কলেজ অবধি হারিয়ে গেল। যাই হোক, জীবনের ঘটে যাওয়া ছোট গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট চ্যানেলটিকে, এই নতুন চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে লাইক দেওয়া, শেয়ার করে এই ভিডিওটা তোমার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। কারণ বন্ধুরা, তুমি যদি নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি নতুন বিনোদনমূলক ভিডিও বানাইতে উৎসাহিত হই। তো আজকের গল্পটা ঠিক এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন রাখবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।